মাদক ও আসক্তি বিষয় দুটি পরস্পরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে মাদকাসক্ত ব্যক্তি আসলে একটা সময় আর আনন্দের জন্য নেশা নিচ্ছে না, এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে এবং এটা থেকে একসময় বের হয়ে আসা অসম্ভব হয়ে পড়ে। দীর্ঘদিন মাদক ব্যবহারকারীদের ডোপামিনের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ার কারণে মস্তিষ্কে যে সমস্ত জায়গায় ডোপামিনের মাধ্যমে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে থাকে সেই জায়গাগুলোই অকার্যকর হয়ে পড়ে। ফলে একজন মাদকাসক্ত ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেলে। এই মাদকাসক্তদের চিকিৎসা নিয়ে নানা জটিলতা তৈরি হয় বিভিন্ন সময়। আচ্ছা, আমরা কথা বলবো এই বিষয় নিয়ে। সবাইকে ওয়েলকাম করছি প্রমিসেস জানতে চাই। আজকের বিষয় মাদকাসক্তির চিকিৎসার জটিলতা এবং সমাধান। বরাবরের মতো সাথে আছে আমি মেহজাবিন রিন্তি এবং আমার সাথে আছেন শায়রাজ মেহেদি রিঙ্কু ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই। থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, বেঁচে আছি এখন পর্যন্ত। আমরা এই সিচুয়েশনে এসে যে আসলে সুস্থভাবে এখানে বসছি, কথা বলছি এবং অন্যকে ইন্সপায়ার করার মতো চেষ্টা বা সক্ষমতা রাখছি, এটাই আসলে অনেক বড় পাওয়া। অনেক বড়। ভাইয়ের কাছে যদি একটু আসি, সেটা হচ্ছে এই যে আজকের টপিক হচ্ছে মাদকাসক্ত যে মানুষগুলো আছেন তাদের এই প্রসেসে অনেক জটিলতা আছে। কেউ যদি নিজেও ট্রিটমেন্ট সিক করে সেখানেও তার বডি বা শরীর বা কখনো কখনো তার সিচুয়েশন হয়তো অ্যালাউ করে না। অনেক সময় দেখা যায় যে প্যারেন্টসরাই চাচ্ছে না, লোকে কি বলবে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা অনেকবার অনেক জায়গায় কথা বলেছি, তারপর মানুষকে অ্যাওয়্যার করতে চাই। আপনার জায়গা থেকে সমস্যাগুলো কোথা থেকে শুরু হয়, আপনি কি বলবেন? সমস্যা শুরু বলে শেষ করা যাবে না। আসলে জটিলতা তো আসলে অনেক ধরনের, অনেক দিক থেকে অনেক রকম। তো আমার মনে হয় যে কেউ যদি হেল্প সিক করে, সে আসার পরে তার ডিটক্সিফিকেশনের সময় থেকেই আসলে জটিলতাটা তৈরি হয়। বাট আমি সবথেকে বড় যেই জায়গাটা উল্লেখ করব সেটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম যে ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, এই ফ্যাসিলিটির উপর ট্রাস্ট রাখা, আস্থা রাখা, এটা সবথেকে বড় সমস্যা আমার কাছে মনে হয়। এখানে সমস্যাটা কি হচ্ছে দেখেন, আপনি যেটা বললেন যে আস্থার একটা কমতি হয়তোবা রয়েছে। আপনার কি মনে হয় যে মানুষ রাতারাতি একটা মিরাকেল চায়? এটা কিন্তু একটা লং টার্ম প্রসেস। যে অনেক সময় প্যারেন্টসরা কিন্তু এরকম অনেক আশা নিয়ে ভাবেন, কিংবা অনেক টাকা নিয়ে আসেন, কিংবা অনেক বিশ্বাস করে আসেন, সেটাকে আমরা আসলে রেসপেক্টের জায়গা থেকেই বলছি। বাট ওনারা 3 দিন 7 দিন 1 মাসে একটা রেজাল্ট চান, যেখানে তার বাচ্চা হয়তো বা লাস্ট 6 ইয়ার্স ধরে এই আবাই নিচ্ছে। তার তো সময় দরকার। এবং তারপরেও কিন্তু এই বিষয়টা আসলে এভাবে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েও কখনো দেয়া যায় না। এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়, একটা অসুখ, এবং এটা তার উপরেও ডিপেন্ড করে যে তারা কি চাচ্ছে এবং আশেপাশে আমার যারা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে তারা কতটুকু দিচ্ছে, সব কিছু বিষয়ে জড়িত। এক্ষেত্রে প্যারেন্টসদের উদ্দেশ্যে আসলে আপনার কি বলার আছে? কোন বিষয়ে তারা ভুল করে? প্রথম যে জায়গাটায় আমি আসবো সেটা হচ্ছে মানসিক যে কোনো রোগের চিকিৎসাই আসলে দীর্ঘমেয়াদী। আচ্ছা, তো এই জায়গা থেকে একটা বাচ্চা 6 বছর, 5 বছর, 2 বছর, 10 বছর ধরে ব্যবহার করছে, বাট এটার এগেনস্টে আমি যদি কোনো মিরাকেল এক্সপেক্ট করি যে আমি 3 দিনে, 5 দিনে, 10 দিনে এই চিকিৎসাটা করে ও হয়তো কিওর হয়ে যাবে, ভুল যেখানে প্যারেন্টসরা করে সেটা হচ্ছে এটা শারীরিক রোগ না, এটা আসলে মানসিক রোগ। শারীরিক জায়গাটা হয়তো সর্বোচ্চ 1 মাস 2 মাসে ঠিক হয়ে যাবে। এটা ডিপেন্ড করে কোন ধরনের ড্রাগ সে নিচ্ছে, তার উইথড্রল পিরিয়ডটা যাবে, তারপরে শরীর থেকে আমি যেটা বলবো, আমরা এটাকে হাফ লাইফ বলি, যেই ধরনের ড্রাগ নিচ্ছে সেটার বিষটা চলে যাচ্ছে। তো ওই জায়গা থেকে এগুলা ক্লিয়ার হয়ে যাওয়াটা আসলে মাদকাসক্তির মানে চিকিৎসা না। চিকিৎসাটা তারপরে আসলে শুরু হয়। তার কারণ তাকে বিভিন্ন থেরাপির মধ্যে দিয়ে যেতে হয়, যেগুলো আসলে মানসিক। এটার জন্য সময় লাগে, এতে কোনো সন্দেহ নেই। সারা বিশ্বে বিভিন্ন ধরনের প্র্যাকটিস আছে, আমাদের দেশেই বোধহয় সব থেকে কম। আচ্ছা, আমাদের দেশে 4 মাস মেয়াদি, 6 মাস মেয়াদি এই ধরনের প্র্যাকটিস করা হয়, কিন্তু সারা বিশ্বে এটা আসলে 1 বছর পর্যন্ত করে তারপর পরে 2 বছর পর্যন্ত এটা ফলো আপে থাকতে হয়। আদারওয়াইজ এই আমরা তো আসলে অভ্যাসের পুনর্স্থাপন করছি। তো যেই অভ্যাসটা বাই বর্ন, কেউ তো আসলে অ্যাডিক্ট হয় না। সে যেই অভ্যাসটা শেষ 5 বছর বা 6 বছর ধরে করছে, সেটাকে আমার পুনর্স্থাপন করার জন্য আসলে সময়ের প্রয়োজন।
তাহলে এই যে আমাদের কমিউনিটিতে আমরা খুবই আন্তরিক, আমরা খুবই অতিথি পরায়ণ, আমাদের বন্ডিং আসলে অনেক ভালো, কিন্তু এই জায়গাটা আমাদের অনেক লাইফের প্রত্যেকটা সেক্টরে আপনার মনে হয় না পিছিয়ে দিয়েছে, ইভেন যখন এই চিকিৎসাটা চলছে সেখানেও? আমি ছোট্ট একটা কথা দিয়ে তোমার এটার উত্তর দিতে পারি। প্লিজ। সেটা হচ্ছে আমি নেশা করার সময় যদি লোকে কি বলবে এই চিন্তাটা না করি, রাইট, আমি ট্রিটমেন্ট নেয়ার সময় লোকে কি বলবে, আমি তো ভালো হতে আসছি, তো সেই জায়গাটায় আসলে লোকে কি বলবে সেটা নিয়ে চিন্তা করাটা কি খুব গুরুত্বপূর্ণ? চমৎকার। আপনার আসলে এক লাইনেই সব মানে উত্তর হয়ে গেছে। থ্যাংক ইউ। আমি যদি আপনার গল্পে আসি, গল্পের মতোই এখন শোনায়, বিকজ আপনি এখন সেই মানুষটা যিনি একটা সময় ড্রাগ নিয়েছেন, সাফার করেছেন, অনেক টানাপোড়েন ছিল, কষ্ট ছিল, ফ্যামিলিকে কষ্ট দেওয়া হয়েছে স্বাভাবিক। এখন সেই মানুষটা আপনি এখন অন্য মানুষের কষ্ট লাঘবের জন্য তাদেরকে ইন্সপায়ার করছেন। ওয়াও, দ্যাটস ওয়ান্ডারফুল। আপনার জার্নিটা একটু শুনি। আমার জার্নি কম বেশি আমি তোমার সাথে আগেও শেয়ার করছি, আবারও একটু করব রেগুলার 8-10টা। আমি যখন আমাদের প্রমিসেস মেডিকেল লিমিটেডে যখন আমরা থেরাপিতে বসি, আমাদের প্রধান যে জায়গাটা ওদেরকে ইন্সপায়ার করার, আমাদের থেরাপির প্রধান যে জায়গাটা, সেটা আমাদের নিজেদের এক্সপেরিয়েন্সটা শেয়ার করা। কারণ আমি যখন এক্সপেরিয়েন্সটা শেয়ার করি যে আমি আসলে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আসছি, এই দুইটার ডিফারেন্সটা যখন ওরা দেখে, এবং আমার তো কারো কাছে শেয়ার করার সময় আমি যখন ছেলেদের সাথে গল্প করি, তখন আমার কোনো কিছু বলতে ওদের কাছে বাধে না। আমার বাধে না তার কারণ আমার এই জার্নিটা আমার জন্য গর্বের একটা বিষয়, কারণ আই হ্যাভ সিন বোথ সাইড। আমি শুরুতে ভালো ছিলাম, তারপরে একটু ডিস্টার্ব ছিলাম, তারপরে এখন আবার আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। তো এই যে তিনটা জায়গায় এবং এই বুঝতে পারাটা না, ওদের সাথে কাজ করাটা আমার ইজি করে দিয়েছে। মানে ওদের চিন্তাধারা আমাদের জন্য ক্যাচ করাটা আর একটু ইজি হয়ে যায়। এবং তারা কিন্তু ওখানে ইনস্ট্যান্ট বসে আপনার স্টোরি শুনে, কল্পনা করে বা সামনে একটা কিছু চিন্তা করে কিন্তু তারা সেটার একটা সাক্ষাৎ রেজাল্ট বলে না, তারা কিন্তু দেখতে পাচ্ছে। এখানে হচ্ছে ডিফারেন্সটা, এখানে হচ্ছে গ্যাপটা। আপনি এটাও করেছেন, আবার আপনি তাদের কাছকে ইন্সপায়ার করতে একটা অর্গানাইজেশনের সাথে কাজ করছেন। আমি এখানে একটু সময় ধরে কথা বলতে চাই, একটা ব্রেক নিই। ব্রেক নিতে ভালো লাগে না, কিন্তু ইনস্ট্রাকশন চলে এসেছে। এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি। ব্রেক থেকে ফিরে আরও সময় ধরে কথা বলবো। আমাদের মূল গল্প, মূল আয়োজন কিন্তু এখনো বাকি আছে, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই। বরাবরের মতো সাথে আছি আমি মেহজাবিন বিনতি, এবং আজকে আমরা কথা বলছি মাদকাসক্ত চিকিৎসার জটিলতা এবং সমাধান নিয়ে। জটিল বিষয়গুলো কিভাবে সহজ করা যায় এবং সমাধান করা যায়, সেই বিষয়ে আমরা ফোকাস করতে চাই। এবং এই পজিটিভ বিষয়গুলোতে ফোকাস করার জন্য অনেক নেগেটিভ গল্প, অনেক নেগেটিভ বিষয় উত্থাপন করতে হয়। এটা আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব, এবং তাহলেই কিন্তু আপনারাও রিলেট করতে পারবেন। আমি যদি একটু ভাইয়ের কাছে আসি, ভাইয়া এখন প্রমিসেস মেডিকেল লিমিটেডে কাজ করছেন, ইন্সপায়ার করছেন মানুষদের। আপনার জার্নিটা নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, ড্রাগের শুরু কোন এইজে, আপনার ক্ষেত্রে কীরকম ছিল? আমি শুরু করি তখন আমার 15 বছর বয়স। ভেরি ইয়াং, ভেরি ইয়াং। এবং শুরুটা না একদমই মানে মজা করতে করতে, মানে গল্প করতে করতে, কিউরিসিটি থেকে যে কি আছে। তার কারণ যারা অ্যাডিক্টদের মধ্যে ওই প্যাটার্নটা একদম ছোটবেলা থেকেই থাকে, জেনেটিক্যালি বলেন আর যেভাবেই আসুক না কেন, বা আমার সারাউন্ডিং থেকে আমি জিনিসটা কোপ আপ করে নিতে পারি। তো ওই জায়গা থেকে হয়তো প্যাটার্নটা ছিল, আমাকে শুধু একটু সহায়ক কোনো ঘটনা ঘটতে হয়েছে আমার আশেপাশে, যেই জিনিসটা আমাকে আর একটু সামনের দিকে পুশ আপ করে নিয়ে গেছে ড্রাগসের দিকে। তো আপনার কাছে কোনো কমন সেন্টার মনে হয়েছে যে এই জিনিসগুলো আমাকে অ্যাট্রাক্ট করে, আমার এই জিনিসগুলো ভালো লাগে, এরকম কোনো প্যাটার্ন? আমি আমার জায়গাটা বলতে পারি। আমি আমার ক্ষেত্রে মানে আমার হিরো কিন্তু সবসময় একটা সিনেমার হিরোর থেকে বেশি আমি ফোকাস দিতাম আসলে ভিলেনের দিকে ছোটবেলা থেকে। মানে ভিলেনের ব্যাপারগুলো আমার কাছে বেশি মানে অ্যাট্রাকটিভ লাগতো। একদম ডেফিনেটলি।
সেই জায়গা থেকে আমার ছোটবেলা থেকে প্যাটার্নটা অ্যাডিকটিভ ছিল, এটা সত্যি কথা। আর ওই সহায়ক ঘটনাগুলো তো আসলে আমার ক্ষেত্রে হয়তো বন্ধু বান্ধব ছিল, বাট অন্য কারোর ক্ষেত্রে অন্য যে কোনো রকম একটা ঘটনাও হতে পারে, ফ্যামিলির কোনো একটা ইস্যু হতে পারে যেটা থেকে সে মানে নিজে থেকেই ডিসিশনটা নিবে, বা অন্য কোনো ঘটনা। আমার ক্ষেত্রে ছিল বন্ধু বান্ধব। আমি হয়তো এমন একটা সার্কেলের সাথে ছিলাম যারা যারা হয়তো ওই কিউরিসিটির জায়গাটা যখন ছিল এটা বুঝতে পেরে, আমি অন্য কাউকে দোষ দিব না, আমি আসলে আমিই শুরু করছি, আমার নিজের কিউরিসিটি থেকেই শুরু করা, বাট আমার জন্য ওই যে পরিবেশটা সহায়ক ছিল, খুব সহজে পেয়ে গেছি। এভেইলেবিলিটিটা মানে অনেক ভালো ছিল। আচ্ছা, এটা কিন্তু ভাই ঠিক যে আমরা অনেক সময় দেখা যায় না যে একটা জিনিস আমার প্রথম দিন সামনে আসলো, আমি নিলাম না, আমি জানি এটা ভালো না, সেকেন্ড দিন নিলাম না, থার্ড দিন কিন্তু নিয়ে নিচ্ছি। তো ওখান থেকে কিন্তু ড্রাগস এখন যেভাবে অ্যাভেলেবল, কিংবা অনলাইনে কল করে দিলেও অনেক সময় হোম ডেলিভারি চলে আসছে। যদিও সরকার এটা নিয়ে সচেতন, আমরা সচেতন, সবাই কাজ করছি, সবাই বলছি, কিন্তু এই চক্র যা করার তারা কিন্তু বীর দর্পে আসলে করে যাচ্ছে, কেউ থেমে নেই। ইনফ্যাক্ট এই প্যান্ডেমিক সিচুয়েশনেও কিন্তু কেউ থেমে নেই। আমি একটু প্যান্ডেমিক সিচুয়েশন নিয়ে ভাই কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমার মনে হয় যে প্যান্ডেমিক সিচুয়েশনে সাধারণ মানুষ যারা থেরাপি দেয়, কিংবা যারা অনেক শক্ত মানুষ, তারাও অনেক ক্ষেত্রে ডিপ্রেস, যে একই রুটিন ভাল লাগছে না। ডিপ্রেস তো আসলে সবাই, মানে তার কারণ কোনো একটা জায়গায় যে একটা লিমিটেশন আছে। আমি যখন এখানে ঢুকতে গেলাম তখন তো আমাকে মাস্ক পরে ঢুকতে হয়েছে, মানে বিষয়টা তাই। আসলে লিমিটেশন কেউ আমরা পছন্দ করি না, আমরা তো আমাদের মতো থাকতে চাই। আমরা যেমন এই মুহূর্তে হয়তো পরিস্থিতি ভয়াবহ, কিন্তু একটু শিথিল, তো কড়াকড়িটা একটু শিথিল। আমি চেলেও কিন্তু আমার মনের মতো ঘুরতে পারবো না, আমাকে অনেক কিছু মাথায় রেখে তারপরে কাজগুলা করতে হবে। তো ওই জায়গা থেকে যখন আমি আমার ইচ্ছা মতো কাজটা করতে পারবো না, আমি জানি যে কোনো একটা জায়গায় একটা লিমিটেশন আছে, ওই জায়গা থেকে আমার জন্য ডিপ্রেশনটা খুব ইজি, মানে আমি অবশ্যই মেন্টাল প্রেসার অটোমেটিক্যালি কাজ করে চলে আসে। এবং আমার কাছে মনে হয়েছে ভাইয়া যে আপনি রিলেশনশিপের ক্ষেত্রে বলেন, ক্যারিয়ারের ক্ষেত্রে বলেন, ফাইন্যান্সিয়াল বলেন, সবাই একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, বাট আনসার্টেনিটি সবার কাজ করছে। কবে কি করব জানি না, কবে এটা হওয়ার কথা ছিল এটা হবে নাকি জানি না। এই আনসার্টেন লাইফ তো অ্যাটলিস্ট আমরা আসলে কোনো মানুষই পছন্দ করে না, কেউ পছন্দ। তো সেখান থেকে যদি বলি, সেখানে যারা অলরেডি মাদকাসক্ত ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন, কিংবা ভয়ঙ্কর অবস্থা, তাদের জন্য তো আসলে ডিপ্রেস থাকা, বাসায় চিল্লি করা, কিংবা ওই যে বাসায় বাবা মার যে অসহায়ত্ব, এটা আরো অনেক গাঢ়, তাড়াতাড়ি হচ্ছে, ভয়ঙ্কর একটা পরিস্থিতি কিন্তু প্যান্ডেমিকে। মানে আমি প্যান্ডেমিক সিচুয়েশনটার প্রথম দিকের কথা বলি, যখন কি হতে যাচ্ছে কেউ জানে না, মানে যখন এমন একটা আনসার্টেনিটি ছিল যে ঠিক 1 মাস পরে এই মানব সভ্যতা থাকবে কিনা তখনও বোঝা যায়নি, এরকম একটা ব্যাপার কাজ করছিল, সবার মনের মধ্যে ভয়। ওই রকম সময় যারা আমরা ওই টাইমে যতগুলা ক্লায়েন্টের সাথে কথা বলেছি, যতগুলা ক্লায়েন্ট আমাদের কাছে আসছে, ওরা বাসা থেকে বেরোতে ভয় পাচ্ছিল, নিজে ভয় পাচ্ছিল, প্যান্ডেমিকের কারণে ফোন করবে, ডিলার আসবে, এই জাতীয় যে ব্যাপারগুলা, এগুলা করতে পারছিল না, কারণ ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবেল ছিল না। বাবা মা, ছেলে ঘরে কষ্ট করছে, আবার একটা হেল্প সিক করবে সেই জায়গাতেও ছেলে নারাজ, বাবা মা এখানে ডিপ্রেশনে যে আমার ছেলে কি হবে। ওই জায়গা থেকে মানে প্রবলেমটা আসলে সবার জন্য, যে অ্যাডিক্ট তার জন্যও প্রবলেম, এবং আমরা যারা ট্রিটমেন্ট সেক্টরে কাজ করছি আমাদের জন্য হিউজ একটা ব্যাপার ছিল। আমাদেরকে কেউ হেল্প সিক করে ফেললো, তার পরবর্তী তো পুরাটা আমাদের উপর এসে পড়ে। হ্যাঁ, এখন আমি তো জানি না আসলে সে কোথায় কোথায় গেছে, সে ইনফেক্টেড কিনা, এটা বোঝার জন্য এমনও না যে, এবং শুরুর দিকে স্পেশালি তখন, এখন যেরকম আমি চাইলেই করোনা টেস্টটা করানো যাচ্ছে, কোভিড টেস্ট, সেটা তখন এতটা অ্যাভেলেবেল ছিল না। এখন আমি আমাদের নির্দিষ্ট কিছু প্রসেস আছে, সেই প্রসেসে যে আমরা টেস্ট করে তারপরে সামহাও তাকে আইসোলেট করে তারপরে আমরা নিতে পারছি, কিন্তু সেই সময় এটা ছিল না, তখন খুবই আনসার্টেন ছিল পুরাটা বিষয়। মানে এগুলা নিয়ে এত ইনডিসিশন, এবং আমি জানি এই সেক্টরের অনেক অনেক সেন্টারে অনেক ধরনের অনেক প্রবলেম হয়েছে, আমি কম বেশি যতটুকু জানি, এবং প্রত্যেকেই একটা ডিপ্রেশনের মধ্যে ছিল।
তো প্রবলেম অনেক জায়গাতে ছিল। হ্যাঁ, এখন আমরা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেই আছি, বাট হ্যাঁ অনেকটা কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি বা বুঝে গেছি কি করতে হবে, নিয়মগুলো আমরা শিখে গেছি এখানে। তারপরও কিন্তু আমি যদি আমার কথা বলি, যেমন আমাকে নিয়ে কমই টেনশন হয়। আমার টেনশন হয় যে আমি এই রোগটা নিয়ে বাসায় আমার বাবা মা পর্যন্ত যাব নাকি। তো সবারই কিন্তু ঘরে বাবা মা বা বেবি আছে, মানে আরও আদরের জায়গাগুলো ওখানে বেশি, তাদের টেনশনটা কিন্তু আমাদের বেশি। তো সেক্ষেত্রে যখন কেউ ট্রিটমেন্ট সিক করছে বা আপনাদের পর্যন্ত আসছে, এখন তো অনলাইন জায়গাটা অনেক বেশি ব্যবহার হচ্ছে। আমি তো অনলাইনের সময় ধরে কথা বলি, একটা ব্রেক নিয়ে আসি। ইউর ওয়াচিং প্রমিসেস জানতে চাই। এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরছি। ব্রেক থেকে ফিরে আরও সময় ধরে কথা হবে। আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। বি ব্যাক সুন। ওয়েলকাম ব্যাক। আজকে আমরা কথা বলছি মাদকাসক্তি চিকিৎসার জটিলতা এবং সমাধান নিয়ে। মাদকাসক্ত যে মানুষরা আছেন তাদের জীবন নিয়ে আমরা প্রমিসেস জানতে চাই বহুবার, বহু দিক ধরে কথা বলেছি, অনেক রকম সমস্যা উত্থাপন করেছি। অনেক মানুষ এসে সমাধান বলে গেছেন, করে গেছেন, কিন্তু এগুলো প্র্যাকটিস করা, মেনে নেওয়া কিংবা আত্মস্থ করা কিংবা ফোকাস থাকা কিংবা পজিটিভ থাকা, এই বিষয়গুলো কিন্তু আসলে একদম আপনার উপর ডিপেন্ড করে। আমরা শুধুই হয়তো বা কিছু ডোর ওপেন করে কিছু পথ দেখাতে পারি, পথে হাঁটার দায়িত্ব আসলে আপনাদের। আশা করছি আমরা সব সময় আপনাদের কাছ থেকে সেই সাপোর্ট বা সহায়তাগুলো পাবো এবং সবাই একসাথে ভালো থাকবো। ভাইয়ের কাছে যদি আসি, যে এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে অনলাইন যে আপনারা থেরাপি দিচ্ছেন কিংবা অনলাইন কাউন্সেলিং, এইটা আসলে মাদকাসক্ত ব্যক্তিদের কি কতটুকু কাজ করছে বলে আপনার এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে? সত্যি কথা যদি বলি, ফিজিক্যালি সামনে বসে কাউন্সেলিংটা যদি হয় সেটার ব্যাপারই একটু আলাদা। তার কারণ অনলাইনে ফোনে বসে ভিডিও কলে জিনিসটা ততখানি কাজ করে না। বাট আমাদের আসলে এই মুহূর্তে অন্য কোনো উপায় নেই। আমরা আগে যেরকম অ্যাক্সেস দিতাম, আমরা পারছি না আমাদের প্রতিষ্ঠানে আসলে সেইভাবে র্যান্ডম অ্যাক্সেস দিয়ে কাউন্সিলিং দেওয়ানো, আউটরিচের যে কাজগুলো সেগুলো করা, এগুলা আমরা পারছি না। তো আমাদেরকে আসলে দেখতে হচ্ছে যে আসলে কতটুকু না করলেই না সেই জায়গা থেকে, কারণ আমাদের যে হাউসটা আছে এটারও একটা নিরাপত্তা দেখতে হচ্ছে। আমরা ওখানে যেমন আমাদের প্রচুর রেস্ট্রিকশন আছে এই প্যান্ডেমিক সিচুয়েশনে। আমরা কোনো ধরনের কোনো বাইরের খাবার অ্যালাউ করি না, যা কিছু সব ইন হাউস। একটা সময় এই ফ্যাসিলিটিগুলো ছিল, আমরা বাচ্চাদেরকে বাইরে নিয়ে যেতাম, তাদেরকে ঘোরানো হতো। এখন আমরা পারছি না এই জায়গাগুলা। এটা তো অবভিয়াসলি আজকের আলোচনার অন্যতম একটা অংশ, যে কতটুকু কাজ করে, কাজ কতটুকু করে এই জায়গার থেকে আমি আসলে এটুকু নিয়ে ভাবছি যে যতটুকু না করলেই না। ঠিক। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এর আগে যারা এসেছেন অনেকেই বলেছেন যে সামনাসামনি দেখা হলে কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে, সে হাত পা নাড়াচ্ছে নাকি, সে অস্থির নাকি, তার অ্যাংজাইটি আছে নাকি, সে মনোযোগ দিচ্ছে নাকি দিচ্ছে না। মানে 5 মিনিটেই কিন্তু আপনারা অবজার্ভ করে একটা জিনিস ধরে ফেলছেন। এখানে যেটা হচ্ছে খুব টাইম কনজিউমিং হয়ে গেছে। এটা হয়তো আপনারা অনেক মনোযোগ দিয়ে দেখে 1 ঘন্টা পর এই বেসিকগুলো বুঝছেন। ডেফিনেটলি আমি হয়তো ভিডিও কলে যখন থাকছি তখন হয়তো আমি ফেসিয়াল যেই এক্সপ্রেশনটা সেটাই আমি দেখতে পাচ্ছি। আর সামনাসামনি বসে যখন কাউন্সেলিং করে বা কেউ সামনে যখন বসা থাকে, তখন তার মুভমেন্ট, তার পায়ের, তার হাতের, তার সব কিছু সেখান থেকে একটা ধারণা নেওয়া যায়। সো সেই জায়গা থেকে ভিডিও কল, হ্যাঁ অবভিয়াসলি এটা আসলে বিপদের সময় এরকম সিচুয়েশনে এর কোনো বিকল্প নেই, সেটাই করতে হচ্ছে। বাট এটার পাশাপাশি আমি তো মানে ফিজিক্যালি বসে সামনাসামনি কথা বলার কোনো বিকল্প নেই। ট্রু। তবে তারপরও আমাদের এই কারেন্ট সিচুয়েশনে যে আসলে ইন্টারনেটের সহজলভ্যতা কিংবা সবার হাতে হাতে স্মার্টফোন কিংবা ভিডিও কলের অপশনটাও যে রয়েছে, তার জন্যই কিন্তু জীবন অনেকখানি সহজ হয়েছে। আমরা এটা একটা আশীর্বাদ আমি বলবো। আরেকটা ব্যাপার আমি একটু আসি, সেটা হচ্ছে চিকিৎসাকালীন জটিলতা। প্যান্ডেমিক সিচুয়েশন যদি বাদও দেই, নর্মাল সুন্দর সময়ও কিন্তু অনেক জটিলতা আছে। তো সেখানে অনেকে নিজেরা আসেন, বাবা মা নিয়ে আসেন, সেটা একটা বিষয়। বাট অনেক সময় দেখা যায় যে তাকে আসলে যে কাইন্ড অফ তার বাসা বা তার অফিস থেকে বা স্পট থেকে তুলে নিয়ে আসতে হয়। এটা সিচুয়েশনের জন্য হয়, কিংবা অনেক সময় কিন্তু প্যারেন্টসরাও বলে থাকেন। আমি এরকম একটা ঘটনা দেখেছি যেখানে আসলে ওয়াইফ চাচ্ছেন বাট প্যারেন্টস চাচ্ছেন না, কিন্তু
আমরা বুঝছি, আপনারা বুঝছেন যে না, দ্যাট গাই নিডস হেল্প, এবং তাকে তুলে আনলেই সাময়িক একটু অশান্তি হলেও এই মানুষটা জানে বেঁচে যাবে, ভালো থাকবে, সংসারটা টিকে যাবে। এরকম এক্সাম্পল আপনারা বহু দেখেছেন। কিন্তু এখানে কিন্তু কিছু আইনি জটিলতা আসে, কিংবা অনেকেই বড় গলায় অনেক কিছু বলতে পারে। যেহেতু এই মুহূর্তে সরকারি ব্যাপার নিয়ে সোচ্চার, প্রচুর কাজ হচ্ছে, এতগুলো অর্গানাইজেশন কাজ করছে, আমরা মানে টিভি মিডিয়ায় সেটা নিয়ে খোলা কথা বলছি। এইখানে আপনার আসলে সরকারের কাছে কি চাওয়া বা দাবি দেওয়া কি থাকতে পারে, একটু যদি শেয়ার করতেন। আমি না, থ্যাংক ইউ ভেরি মাচ এই কোশ্চেনটা জিজ্ঞেস করার জন্য। আমি নিজেই আসলে অনেকটা কনফিউজ যে এই জায়গাটা নিয়ে কেউ কখনো কোনো কথা কেন বলে না। আমি জানি না যে এটার পেছনে আসলে কি আছে, বাট এই ভলেন্টারি সার্ভিস অথবা ইনভলেন্টারি সার্ভিস, ইনভলেন্টারি যাদেরকে আনা হয় মাদকাসক্তদের জন্য, তাদের জন্য ট্রিটমেন্ট করতে যে এটা একটা অবভিয়াস পার্ট, বাট এটা সম্পর্কিত স্পেসিফিক কোনো কিছু আসলে আমি 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 জানি না যে আসলে কোন কর্তৃপক্ষ এটার নজরদারি করা উচিত। বাট আমি জানি যে অনেক সেন্টারে, আমাদের প্রতিষ্ঠান কেন, সব ধরনের মাদকাসক্তি রিলেটেড যত ধরনের প্রতিষ্ঠান আছে সবার এই জায়গাটায় একটা ইস্যু আছে। তার কারণ আইনিভাবে আমি আসলে কেউ যদি অ্যাডাল্ট হয় আমি পারি না, আবার মাদকাসক্ত হলে পারে আমাদের করতে হয়। এই দুই জায়গার মধ্যে স্পষ্টভাবে কোনো কিছু বলা নেই। বাট এটা হওয়াটা খুব জরুরি, এটা আমাদের জন্য জরুরি, এটা গার্ডিয়ানদের জন্য জরুরি, এবং ওই মাদকাসক্তর জন্যও আসলে জরুরি যে এই জায়গাটায় স্পেসিফিক একটা আইন থাকা বা কোনো কিছু, আমি জানি না সেটা কি, বাট থাকা উচিত। মানে অনেক কাজ হচ্ছে, কিন্তু এই বিষয়টাতে আপনি বলছেন একটা গ্যাপ রয়ে গেছে। আমরা কিন্তু কথা বলছি না, কিন্তু আপনারা কিন্তু এটা পদে পদে ফেস করছেন। তো এখানে যেহেতু প্রতিনিয়ত আসলে অনেক রকম রুল বলেন কিংবা রিটেন ডকুমেন্ট বলেন, এখানে আমার মনে হয় যে যারা আসলে সৎ নিয়তে সঠিকভাবে কাজ করছে, যথাযথ প্রমাণ দিয়ে যদি ব্যাপারটা আসলে দেওয়া হয়, সেখানে আমরা আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে একটা সাপোর্ট কিন্তু আশা করি, পুরো ব্যাপারটাই সহজ করার জন্য এবং সবার সুবিধার জন্য অবশ্যই। সেটা এই মুহূর্তে আরেকটা ব্রেক নিতে হচ্ছে, ব্রেক থেকে ফিরে আবার কথা বলছি। ইউর ওয়াচিং প্রমিসেস জানতে চাই, এই মুহূর্তে আরেকটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরে আবারও কথা হচ্ছে আমাদের আজকের বিষয়ে মাদকাসক্ত চিকিৎসার জটিলতা এবং সমাধান। সাথেই থাকুন। ইউর ওয়াচিং প্রমিসেস জানতে চাই উইথ মেহজাবিন বিনতি। আজকে আমরা কথা বলছি মাদকাসক্তির চিকিৎসার জটিলতা এবং সমাধান নিয়ে। আজকে আমার সাথে আছে শায়রাজ মেহেদি রিঙ্কু ভাই। রিঙ্কু ভাই, আপনার যখন এই ফেজটা কেটেছে, ভয়ঙ্কর ফেজ, মাত্র 13-14 বছর বয়সে ড্রাগ এডিকশন, দেন সেখান থেকে আপনার পড়াশোনা, আপনার সেলফ ডেভেলপমেন্ট, আপনার ফ্যামিলির সাথে বন্ডিং, কিংবা বন্ধু বান্ধব, স্কুলের সাথে সম্পর্ক, খেলার মাঠটার সাথে সম্পর্ক, সবই কিন্তু একটু ছন্নছাড়া হয়ে গেছে, বা আপনি যেভাবে চাচ্ছিলেন হয়তো সেভাবে পাননি। ওই টাইমটা কাটিয়ে ওঠার জন্য আপনাকে যদি বলি যে আপনাকে কে সবচেয়ে বেশি হেল্প করেছে? মা। আর বলতে হবে না, মা। আচ্ছা, ঠিক আছে। আপনার মা যখন আপনাকে হেল্প করা শুরু করলো, স্বাভাবিক আপনি প্রথমে সম্মত হবেন না, হেল্পটা আপনি নিতে চাবেন না, এরকম কি কিছু? কিছুটা আমার ক্ষেত্রে কিছুটা অন্যরকম, বাট মানে আমি এমন একটা জায়গা থেকে টার্ন ব্যাক করছি যেখানে আমাদের প্রোগ্রামের ভাষায় আমরা এটাকে বলি রক বটম, মানে একদম রকড একটা বটম, যেটার কোনো পেছনে আর কোনো কিছু ছিল না। তো ওই জায়গাটায় যে না, আমার প্রত্যেকটা মানুষই রক বটম হিট করা মানে হচ্ছে সে টার্ন ব্যাক করবে বা করার চেষ্টা করবে। তো ওরকম একটা জায়গা থেকে আমি তো অনেক দিন স্কিপ করছি, আমার মা তো আমাকে অনেক দিন ধরে চেষ্টা করছে। আমি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়েছি, কখনো কখনো শুধুমাত্র ডিটক্সিফিকেশন করিয়ে, হয়তো আমরা এটাকে বলি ড্রাগ হলিডে, তারপর আবার শুরু করার যে ব্যাপারটা, আমার এরকমও হয়েছে। আমি কোনো একটা প্রতিষ্ঠানে ছিলাম কিছুদিনের জন্য, সেখান থেকে বেরোনোর পর অন দ্য ওয়ে টু বাসা যাওয়ার পথে মানে সামহাও আমি আমার মাকে ম্যানেজ করে আমি বাসায় যাওয়ার পথেই নিয়ে নিছি। আমার মা হয়তো জানেও না এই বিষয়টা, কোনোভাবে আগে থেকেই রেডি।
আমার মা যেই মানুষটাকে বিশ্বাস করে আমার সাথে রাখছে সেই হয়তো নিয়ে রেডি হয়ে আছে, মানে এরকম। আমাদের তো অনেক ধরনের অনেক মানে পায়তারা ছিল যেটা হয়তো তারা বুঝতো না। বাট আমি যখন ব্যাক করলাম, ব্যাক করার ডিসিশনটা নিছি, তখন আমি আসলে আমি বুঝতে পারলাম যে আমার আসলে আর যাওয়ার কোনো রাস্তা নেই। there is no going back or forward or whatever you say. no other way. একেবারে পারফেক্ট। তো সেই জায়গা থেকে যখন আসা, এবং আমি 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 জানতাম আমার কিছু বন্ধু তখন সুস্থ ছিল, তারা রিহ্যাবিলিটেড হয়ে সুস্থ ছিল, এবং আমি জানতাম দিস ইজ দ্য অনলি ওয়ান ওয়ে। তো সেখান থেকে আমার কোনো একটা বন্ধু, তার মাধ্যমে মাকে বলানো, মা কিছুদিন সময় দিলেন যে স্টিল তুই চিন্তা কর, এবং এতদিন পরে এতদিন আমরা অমুক জায়গায় যাব, এরকম একটা ব্যাপার ছিল। তারপরে তো অ্যাডমিট হলাম, এবং সিন্স দেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই যে দেখেন, আপনার কিন্তু এখানে একজন বন্ধু হেল্প করেছে বা এনকারেজ করেছে, কিংবা আমরা অনেক কিছু ভাষা জানি, মনে হয় করলে ভালোই হয়, শুনছি দেখছি আকাশে উড়ে উড়ে কোনো ইনফরমেশন আসছে, কিন্তু কেউ বলে দেওয়া যে দেখ এটাতে এটা কর, এটা কাজ হবে এবং তোর দরকার করা দোষ, এই যে এইভাবে বলার মানুষ কিন্তু জীবনে দরকার হয়। যিনি হয়তো এটা উসিলা হয়ে হয়তো আল্লাহ পাঠান। আপনার ক্ষেত্রে একজন বন্ধু এরকম বলেছে, দেন আপনি কি চমৎকারভাবে এরপর আপনি আপনার মাকে অ্যাপ্রোচ করেছেন। সবার ক্ষেত্রে কিন্তু এই সৌভাগ্য হয় না। অনেকে আছে যে ইন্ট্রোভার্ট, বন্ধুও নেই, সে একা একাই কাজটা করে এবং সে বাইরে বের হয় না, সে জব করছে না, কিংবা সবকিছু ম্যানেজ করেও করছে। এরকমও তো আছে, এরকম সংখ্যা অনেক বেশি, এবং তাদেরকে দেখে কিন্তু আমার বেশি ভয় লাগে যে সে বাসা ম্যানেজ করছে, সে বাচ্চা ম্যানেজ করছে, সে বাচ্চার মেন্টাল হেলথ নিয়ে কথা বলছে, এবং সে কনসার্ন, সে জানে, সে হয়তো বা ডক্টর, তারপর সে কি সুন্দর করে নিখুঁতভাবে ড্রাগ নিয়ে যাচ্ছে। তো কিছু কিছু মানুষকে দেখলে আসলে বিশ্বাস হয় না। আমরা তো আসলে ড্রাগ এডিক্ট বললে একটা টিপিক্যাল একটা লুক বা চেহারার সামনে আনি, যে বিধ্বস্ত, ফ্রেশ না, শাওয়ার নিবে না, এটা আসলে না। একদম পিকচার পারফেক্ট জেন্টলম্যান কিংবা একজন খুব সুন্দর গোছানো একটা সুন্দরী মেয়েও আসলে ড্রাগ নিচ্ছে, হয়তো আমরা বুঝছি না। তো এই যে আমাদের কিছু ট্যাবু রয়েছে, বা দেখেই জাজমেন্টাল হওয়া, ধরে নেওয়া, ভেবে নেওয়া, এখান থেকে আসলে আমাদের এই 2020 সালে এসে অ্যাটলিস্ট বের হওয়া বাধ্যতামূলক। না, ডেফিনেটলি এখন ড্রাগের সহজলভ্যতার কারণে এবং এত বেশি ইজি গোয়িং বিভিন্ন রকমের ড্রাগস আছে, হাইড করাটা খুব সোজা, এবং আপনি দেখে বুঝবেন না যে আসলে এই মানুষটা ড্রাগ ইউজার। তার ভেতরে ভেতরে কি, এটা দেখার দরকার নেই, আমরা জানতেও পারবো না তার ব্যক্তিগত জীবন, তার সোশ্যাল লাইফ, তার ফ্যামিলি, সব কিছুতে হয়তো একাকার অবস্থা, বাট আউটলুকটা যেটা নিয়ে কথা বলছি আমরা, এটা দেখে বোঝার কোনো উপায় নেই সে আসলে যে ড্রাগ ইউজ করছে। হঠাৎ করে আমরা যখন জানতে পারলাম যে সে আসলে করছে, তখন বিশ্বাসের জায়গাটা আসলে নড়ে যায় যে আল্লাহ, সে আমাদের মনের মধ্যে এরকম একটা ব্যাপার চলে আসে। এটা সত্যি। এই যে ভাই জটিলতার তো সমাধানও আছে, সমাধান আপনারা করছেন। প্রমিসেস মেডিকেল লিমিটেড প্রতিনিয়ত কাজ করছে, এবং এই একটা বিল্ডিং থেকে এতগুলো মানুষের কি বলবো সহযোগিতা, চেষ্টা, আপনাদের চেষ্টার বিনিময়ে যখন একটা মানুষ কিওর হয়ে হয়ে বেরোচ্ছে, এটা বিশাল ব্যাপার, একটা নতুন জীবন নিয়ে এসে যাচ্ছে। সেখান থেকে অন্যরা যে কলাপস করছে না তা না, তবে রেটটা যথেষ্ট কম, এবং সেটাও যদি আমরা আবার চেষ্টা করি, ফ্যামিলি যদি লেগে থাকে, সেটাও কিন্তু আবার রিকভার করা সম্ভব। তো সেক্ষেত্রে যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যে মানুষগুলো আসছে তাদেরকে ইন্সপায়ার করার জন্য, তাদেরকে তাদের লাইফ থেকে বের করার জন্য, আপনি বললেন যে আপনি আপনার জীবনের গল্পটা শোনান, যে আমি 13-14 বছর বয়সে এটা করেছি, তারপর দেখো আমি এখন এই জায়গায় আছি। তো কোন বিষয়গুলো তাদেরকে হিট করে বা হেল্প করে আপনার কি মনে হয়? তার ক্যারিয়ার, অনেক ক্ষেত্রে হয়তো কেউ গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড রেখেছে, রিলেশনশিপ, কিংবা অনেক ক্ষেত্রে অনেকে বাবা মার ব্যাপারে খুব উইক থাকে, অনেক সময় অনেকের বিদেশ যাওয়ার একটা ইচ্ছে থাকে। মানে আপনারা সাধারণত কোন বিষয়গুলো খেয়াল করেছেন? আপনাদের এক্সপিরিয়েন্সটাই আমি শুনতে চাচ্ছি। এটার ক্ষেত্রেও আমি আসলে আমার এক্সপেরিয়েন্সটাই বলি, আমাকে কোনটা করলো। অবশ্যই সেটা হচ্ছে একটা ট্রিটমেন্ট ফ্যাসিলিটিতে সবগুলো ঘটনা একজন মানুষকে ইন্সপায়ার করবে বিষয়টা তা না। একটা
এই জন্যেই আসলে এটা দীর্ঘমেয়াদী, এই ট্রিটমেন্ট প্রসেসটা। আমি নির্দিষ্ট একটা সময় একটা জায়গায় থাকবো, একটা ট্রিটমেন্ট ফ্যাসিলিটিতে থাকবো, যে কোনো ঘটনা আমার জন্য আসলে ইন্সপায়ারিং হতে পারে এখান থেকে, যে কোনো কিছু। আমার ক্ষেত্রে যেটা হয়, আমি 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 যেই ট্রিটমেন্ট ফ্যাসিলিটিতে ছিলাম সেখানে নিউ কামারদের একটা ক্লাস হচ্ছিল। তখন আমার বোধহয় 15 দিন মতো বয়স এরকম। আমাদের আমরা আসলে ওই দিন থেকে শুরু করি যে দিন থেকে আমরা ক্লিন। তো 15 দিন মতো বয়স এরকম একটা সময় আমাদের একজন সিনিয়র স্টাফ, যে ইউজুয়ালি আমাদের ক্লাসে আসেন না, কারণ এই ইন্ট্রোডাকশনের এই ক্লাসগুলা হয়তো কোনো ভলেন্টিয়ার বা এরকম কোনো পার্সনই নেন। কোইন্সিডেন্টলি উনি ওই দিন ওই ক্লাসে আসেন এবং বিভিন্ন কথা বলতে বলতে হঠাৎ করে উনি একটা কোশ্চেন করেন যে আপনার কাছে কি মনে হয় আপনি কেন ভালো থাকবেন? তো ওই ক্লাসের মধ্যে এক একজন এক এক রকম আনসার করলো। আমার আর কিছু নাই, আমার ক্যারিয়ার ঠিক করতে হবে, আমার মা, আমার বাবা, আমার সন্তান, আমার ওয়াইফ, এক একজন এক এক ধরনের কথা বলছে। তা আমরা কেউ আসলে প্রপার আনসারটা দিতে পারি নাই। তো অনেকক্ষণ পরে উনি যেই জায়গাটা বললেন, উনি একটু ভিন্নভাবে বলছে, সেটা আমি এই প্ল্যাটফর্মে বলতে পারছি না, বাট উনার যে মূল বক্তব্য ছিল সেটা হচ্ছে যে আমি আসলে ভালো থাকবো আমার জন্য, বাকি সব কিছু কামস লেটার অন। আমি ঠিক থাকলেই আমার সব কিছু ঠিক থাকবে। এই জায়গাটা না আমাকে নক করলো। মানে ঠিক তো তাই, মানে অ্যাকচুয়ালি আমার জন্য আমাকে ভালো থাকা উচিত, তারপরে আমার এন্টায়ার ওয়ার্ল্ড আমার আশেপাশে আসছে। আমি যদি ঠিক না থাকি আমার কোনো কিছু ঠিক থাকবে না। এই জায়গাটা না আমাকে নক করলো এবং পরবর্তী সময়ে আমি যেই প্রতিষ্ঠানে ছিলাম সেখানে ট্রিটমেন্ট ছিল 6.5 মাসের। তার পরবর্তী 1 বছর পর্যন্ত আমি ওখানে ছিলাম, বাকিটুকু সময় আমি ভলেন্টারিং সার্ভিস দিয়েছি ওখানে। তো এই 1 বছর পর্যন্ত আমার থাকার যে সিদ্ধান্তটা সেইটা ওই দিনই নেয়া, কারণ আমি জানি আমার সুস্থতার জন্য আমাকে ওখানে সময় দেওয়া প্রয়োজন। আপনি তখন আসলে নিজেই নিজের জন্য আবার প্ল্যান গুছিয়েছেন যে যেহেতু আমার ভালো থাকতে হবে, তাহলে আমি একটু এটা এক্সটেন্ড করে আমি এটা আরো কনফার্ম করে নিই নিজের কাছে। তো এই যে আপনার চাওয়া, ইচ্ছে, শক্তি, এটা কিন্তু একটা জায়গা থেকে এসেছে, কোনো একটা উসিলা এসেছে, আবারও বলছি। চমৎকার, এই ব্যাপারগুলো আমার জানা ছিল। একটা ব্রেক নিয়ে ফিরছি। সো ইউ আর ওয়াচিং প্রমিসেস জানতে চাই। আজকে কথা বলছি মাদকাসক্তি চিকিৎসার জটিলতা এবং সমাধান নিয়ে, এবং এই কথা বলতে বলতে একদম জীবন থেকে নেওয়া অনেক অনেক টাচি সুন্দর সুন্দর গল্প কিন্তু আমার জানা হয়ে যাচ্ছে। আশা করছি আপনারা সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত আমাদের গল্পের ভাগীদার হবেন। ওয়েলকাম ব্যাক। বরাবরের মতো সাথে আছি আমি মেহজাবিন বিনতি এবং আমার সাথে আছে রিঙ্কু ভাই। কথা বলছি মাদকাসক্তি চিকিৎসার জটিলতা এবং সমাধান নিয়ে। রিঙ্কু ভাই, আপনার সাথে আমার আগে অনেকবার বসা হয়েছে, তা আমি আসলে এরকম খুঁটিয়ে অনেক সময় অনেক আনইম্পর্টেন্ট প্রশ্নই করছি, যেখান থেকে আরো নতুন কিছু জানা যাবে হয়তো বা থাকে না ভাই। আপনি বললেন যে আপনার একটা বিষয় টাচ করেছে, উনি হয়তো এটা ইন্টেনশনালি প্ল্যান করে রিসার্চ করে সব বলেননি। তো কার যে কোন জায়গাটা ধরবে, কার যে কোন কথাটা মনে লেগে যাবে, এটা কিন্তু আসলে বলা মুশকিল। তা আমরা চাই যে আজকে অনেক মানুষই তো অনুষ্ঠান দেখছে, ইউটিউবে দেখবে, ফেসবুকে দেখছে, টিভিতে দেখবে, আমাদের কারো কোনো একটা কথা কারো মনে লাগুক, তাইলে আমাদের সার্থক, তাহলে আমরা সার্থক। ভাইয়ের কাছে যদি আসি, যে সমাধানের সময় আমি বারবারই বাবা মা, ওয়াইফ কিংবা হাজব্যান্ড কিংবা কাছের ফ্যামিলির কথা একটু বলবো। তারা অনেক সময় খুব ভেঙে পড়েন, বিকজ তাদের তো দোষ থাকে না, তাদের লাইফটা এলোমেলো হয়ে যায়, তাদের একটা প্রত্যেকটা জায়গায় একটা ক্রাইসিস তৈরি হয়, এবং এমন একটা কষ্ট যেটা আমাদের সোসাইটিতে তারা নিজের বোন, নিজের ভাই, একদম কাছের বেস্ট ফ্রেন্ডকেও বলতে পারে না, বিকজ আমরা একটা কেউ জাজ করবে, এই ভয়টা আমাদের মধ্যে খুব প্রকট। এই মানুষগুলোর কিন্তু একটা মেন্টাল স্টেবিলিটি দরকার, শক্ত থাকার জন্য অনেক সময় কাউন্সেলিং দরকার। তাদের উদ্দেশ্যে কি বলবেন, যে তাদেরকে এনকারেজ করার জন্য, কিংবা কাউন্সেলিং ব্যাপারটা তাদেরকে নিয়ে শক্ত হয়ে প্রিপেয়ার্ড হয়ে তারপর আসলে একজন মানুষের পিছে লাগার জন্য? এই ব্যাপারটা তো অনেক কঠিন। অবশ্যই কঠিন। যেই জিনিসটা এখন থেকে হয়তো 20 বছর আগে এতটা সহজভাবে বলা সম্ভব ছিল না, যেটা এখন সম্ভব। এটা হয়তো ট্রিটমেন্ট প্রসিডিউরগুলো চেঞ্জ আসছে, সঠিক কিছু নীতিমালা আসছে ট্রিটমেন্টের, এই সব কিছু একত্রে আনলে পারে এটা
এই জায়গাটা তৈরি হয়েছে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা সময় মানুষ জানতোই না যে প্রবলেমটা কি, এখন আমরা জানি যে এটা একটা রোগ। আমাদের প্রথম সফলতা এই জায়গাটায় যে এটা একটা ডিজিজ যেটা ট্রিটমেন্ট সম্ভব। অবশ্যই এটা আসলে আমাদের সবার এখানে প্রাপ্তি রয়েছে কম বেশি। একেবারে মানে এই জায়গাটা আমার 8-10টা রোগ যেমন হয়, আমার জ্বর হয়, কাশি হয়, সর্দি হয়, আমার কিডনির প্রবলেম হয়, আমার হার্টের প্রবলেম হয়, এত ধরনের প্রবলেম যেরকম হয় এটা ঠিক একই রকম একটা রোগ যেটা মেন্টাল হেলথের একটা অংশ। এটা একটা মানসিক রোগ। তো এই জায়গা থেকে এই বিশ্বাসটা যখন আমি আনবো না যে এটা একটা রোগ এবং এটা ট্রিটমেন্ট সম্ভব, এমন অনেক ধরনের অনেক রোগ আছে যেগুলা আজীবন বয়ে বেড়াতে হয়, বাট ওটাকে টেক কেয়ার করে চলতে হয়। সেই ধরনের একটা রোগ যেটা আমাকে হয়তো সবসময় থাকবে, আমাকে মেনটেইন করে চলতে হবে, আমাকে নির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে যেতে হবে। এখন এটা যদি ফিজিক্যাল কোনো রোগ হতো, কোনো ফিজিক্যাল ডিজিজ হতো, আমরা হয়তো কেয়ার করতাম না, না আমি আজীবন ওষুধ খেয়ে যাব, আমি আজীবন ওষুধ খেয়ে যাব, আমার ডায়াবেটিস হতে পারে যেটা আমাকে আজীবন ক্যারি করতে হবে, মেনটেইন করে চলতে হবে। আমরা আসলে ওই ক্ষেত্রে এতটা ওয়ারিড হই না। যদি মেন্টাল কোনো ডিজিজের ক্ষেত্রে আমাদেরকে লং টার্ম যদি ক্যারি করতে হয়, আমাদেরকে যদি মেনটেইন করে চলতে হয়, সেই জায়গায় আসলে আমরা দিশেহারা হয়ে যাই। কেন? এবং ভাই অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো জায়গায় মেডিসিনেরও প্রয়োজন পড়ে, এবং মেডিসিন যখনই প্রেসক্রাইব করা হয় তখনই কিন্তু আবার ফ্যামিলি আবার নড়ে চড়ে বসে যে হোয়াটস গোয়িং অন। আপনারা কাউন্সেলিং করছেন, কথা বলছেন, আমার বাচ্চাকে বুঝাচ্ছেন, আমার বাচ্চা মাথা নাড়ছে, মেডিসিন কেন, তাই না? তো মেডিসিনের প্রয়োজন অবশ্যই আছে, এটা সাইকিয়াট্রিস্টরা আরো ভালো করে বলতে পারবেন, যে তারাই নির্ধারণ করে দেন যে এই বিষয়টার জন্য এটা কারোর জন্য শর্ট টার্ম, কারোর জন্য লং টার্ম, এটা ডিপেন্ড করে। সমাধান নিয়ে একটু কথা বলি, যেহেতু আজকের আয়োজনের মোটামুটি শেষের দিকে আছি। যারা আসলে আসবো করছে আপনাদের কাছে, কিংবা আসলে হেল্প সিক করতে চাচ্ছে, হয়তোবা নিজেকে কনভিন্সও করে ফেলেছে, কিংবা ওয়েট করছে, কিংবা আমাদের সুযোগ আছে তাদেরকে দুইটা ভালো কথা বলেই নিয়ে আসার, তাদের উদ্দেশ্যে কি বলবেন? শুধু এটুকু বলবো, সেটা হচ্ছে আমি যদি সিদ্ধান্ত নিয়ে থাকি, এখন যদি সকালবেলা হয় বা এখন আমি ধরলাম সন্ধ্যাবেলা, আমি যদি সিদ্ধান্ত নেই কালকে সকালবেলা আমি আমার হেল্পটা নিব, ওয়াই নট নাও, তাহলে আমি হয়তো 10 ঘন্টা বেশি ক্লিন থাকবো। আমার কাছে ওই 10 ঘন্টাটা অনেক বড় ব্যাপার, কারণ অ্যাজ বিং অ্যান অ্যাডিক্ট আমি জানি আসলে যে 1 ঘন্টাও কত গুরুত্বপূর্ণ। মানে একজন অ্যাডিক্ট যখন খায় না বা খায়, যখন দ্রব্যটা ব্যবহার করে, তখন 1 ঘন্টা না, আমি আসলে 5 মিনিটও ওয়েট করব, এই জায়গাটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। তো আমি কালকে সকাল পর্যন্ত কেন যাব, আমি এখনই যাব আমার হেল্পটা নিতে। এবং আপনার মতো মানুষ যখন একটা লম্বা সময় নষ্ট করে এসে এখন রিয়েলাইজ করছেন, তাহলে আমরা চাই না যে এই ঘটনাটা অন্য কারোর সাথে পুনরাবৃত্তি হতো। ডেফিনেটলি। থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো লাগলো কথা বলে, সবসময়ই ভালো লাগে। আচ্ছা, আমাকে আবার এই প্যান্ডেমিক সিচুয়েশনে কষ্ট করে এসে সময় দিয়েছেন, থ্যাঙ্কস আ লট। আজকের পুরো আলোচনায় যে বিষয়টি উঠে এসেছে সেটা হচ্ছে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবনে অনেক সমস্যা থাকবে, জীবনে অনেক স্ট্রাগল থাকবে, জীবনে অনেক না পাওয়া থাকবে। এই তাকে না ইকুইলিব্রিয়াম পয়েন্টটা আমরা হয়তো বা কখনোই খুঁজে পাই না, বা ওটা হাতড়ে জীবন চলে যায়। কিন্তু আশা আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমরা যারা এখন কষ্ট পাচ্ছি, ডিপ্রেশনে আছি, সাফার করছি, কিংবা মাদক নিচ্ছি, আমার মনে হয় যে এই ব্যাপারগুলো উপলব্ধি করে যদি আমরা সামনে এগিয়ে আসি, অনেক অর্গানাইজেশন আছে, অনেক মানুষ আছে যারা নিজেরা আপনাদেরকে হেল্প করার জন্য আসলে ঠায় দাঁড়িয়ে আছে। আমাদের শুধু একটা ক্লিক করার বিষয় কিংবা একটা ফোন করার বিষয়। এই সামান্য দূরত্বটা ঘুচিয়ে যদি একটা নতুন লাইফ পাওয়া যায়, যদি একটা নতুন জীবন সুন্দর করে উপভোগ করা যায়, ওয়াই নট? আমরা প্রতিনিয়ত চেষ্টা করি, সৎ নিয়তে চেষ্টা করি আপনাদেরকে ইন্সপায়ার করতে। আমরা বিশ্বাস করি সবাই একদিন সুন্দর থাকবো, সুস্থ থাকবো। এই প্যান্ডেমিক সিচুয়েশনটা আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো মেহজাবিন রিন্তি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।